Audio Jungle. বিশ্বকবির প্রতি শ্রদ্ধা জানিয়ে আবার আরেকটি গ্রন্থ। ৩০ মার্চ শনিবার পার্ক স্ট্রিটের অক্সফোর্ড বুক স্টোরে বুকমার্ক প্রকাশিত খ্যাতনামা মনোবিদ্যা হিরণময় সাহা এবার অভিমানী রবীন্দ্রনাথের আনুষ্ঠানিক প্রকাশ করলেন। উপস্থিত ছিলেন ডা অসীম কুমার ঘোষ, কাবেরী ঘোষ, দেবাশিস চট্টোপাধ্যায় ও সহধর্মিণী অলকা সাহা। আমি রবীন্দ্রনাথকে নিয়ে কেন এত বই লেখি? রবীন্দ্রনাথকে নিয়ে লেখার এক কারণ, আজ থেকে 20-21 বছর আগে রবীন্দ্রনাথের একটা চিঠি পড়ি তার ছেলে রথীন্দ্রনাথকে লেখা। সেটা ছিল তার নোবেল প্রাইজ পাওয়ার ঠিক 9 মাস বাদে। তাতে তিনি লেখেন, রথি, আমার মনের মধ্যে যে দুঃখ, কষ্ট, কিছু ভালো লাগে না, যে অবসাদ হচ্ছে, এটা একটা মানসিক রোগ, এটা কোনো শারীরিক ব্যাধি নয়। এবং সেই চিঠিতে তিনি লিখলেন, আমার কিচ্ছু ভালো লাগে না, আমার জীবনে যখন আমি কোনো মূল্যবোধ পেলাম না, আমাকে মরতেই হবে। তাতে আবার তিনি লিখলেন, আমি ডেলিবারেটলি আত্মহত্যা করতে বসেছিলাম। এই জিনিসটা আমাকে দারুণভাবে আলোড়িত করে। আমি ভাবলাম যে মানুষ, এত বড় একটা মাপের মানুষ, তার নোবেল প্রাইজ পাওয়ার মাত্র 9 মাস বাদে তিনি লিখলেন একথা তার ছেলেকে। কেন লিখলেন? সেই চিঠিতে রবীন্দ্রনাথ আবার লিখেছিলেন, তোরা ভয় পাস না, আমি আবার ফিরে আসবো নতুন জগতে উত্তোলিত হয়ে, আমি আবার ঠিক বেঁচে ফিরে আসবো। তার মানে আমি ভাবলাম যে এই মনের দুঃখ, ব্যথা, বেদনার কথা বললে মানুষ অনেকটা রিলিফ, মুক্ত হয়। আপনারা জানেন যে 2 বছর আগে বিশ্ব স্বাস্থ্য সংস্থা একটা স্লোগান দিয়েছিল, সেটা 10th অক্টোবরে মেন্টাল হেলথ ডে। তাতে লিখেছিল, ডিপ্রেশন লেটস টক। যে মানসিক অবসাদ হলে, মন খারাপ লাগলে আপনারা প্রাণ খুলে কথা বলুন, আপনার বাড়ির লোকের সাথে কথা বলুন, স্ত্রীর সাথে কথা বলুন, স্কুল শিক্ষকের সাথে কথা বলুন, ডাক্তারদের সাথে কথা বলুন। মনের ব্যথা বেদনার কথা না জানালে আজকে আপনার কোনো মুক্তি নেই। রবীন্দ্রনাথ আজ থেকে 150 বছর আগে তিনি বুঝেছিলেন যে পৃথিবীতে বেঁচে থাকতে গেলে যারা অবসাদে ভুগছেন তাদের মনের কথা খুলে বলতে হবে, কারণ তখন মানসিক অবসাদের কোনো ওষুধ ছিল না। এবং রবীন্দ্রনাথের মতো মানুষ, যেটা অনেক মানুষ আজও পারে না, অনেক শিক্ষিত মানুষ স্বীকার করেছিলেন, আমার মনের মধ্যে যে দুঃখ, কষ্ট, ব্যথা, বেদনা, এটা সমস্তই একটা মানসিক অবসাদ, মানে একটা মানসিক অসুখ। এবং সেই আলোড়ন থেকে আমার মনে হয়েছে যে রবীন্দ্রনাথের জীবনটাকে নিয়ে পাঠ করা দরকার রয়েছে। এবং আমি যেহেতু সাইকিয়াট্রিস্ট, মানসিক রোগ বিশেষজ্ঞ, আমি খুঁজে খুঁজে দেখলাম, চিঠিপত্র পড়া শুরু করলাম, দেখলাম রবীন্দ্রনাথ ছোটোবেলা থেকে বহুবার মানসিক অবসাদে ভুগেছেন এবং প্রত্যেকবার প্রায় মৃত্যুর মুখ থেকে ফিরে এসেছেন তিনি তার নিজের চেষ্টায়। এই যে তার প্রচেষ্টা, এই যে মানুষকে জানাবার এই যে ইচ্ছে, এই যে তার ভিতরে যে শক্তি, সেটাকে মানুষকে জানাবার জন্য আমার খুব ইচ্ছে হলো। তাই আমি প্রথম শুরু করি রবীন্দ্রনাথকে নিয়ে লেখা অসীম মানুষ লোকে এক একে এক কবি। আপনারা জানেন রবীন্দ্রনাথ বিরাট মাপের মানুষ, কিন্তু তিনি খুব একাকী ছিলেন। তিনি বারবার বলতেন, আমার আনন্দে আনন্দিত হবে এমন লোক খুব কম আছে, আমি খুব দুঃখী মানুষ। তিনি বারবার বলেছেন, আমার দুঃখ, ব্যথা, বেদনা ভোলার একমাত্র রাস্তা হচ্ছে পদ্মা বোটে গিয়ে আমি থাকি, দিনের পর দিন চুপচাপ বসে থাকি, কথা বলি না। এমনও হয়েছে কথা না বলে আমার কণ্ঠ রোধ হয়েছে। তারপরে, কারণ উনি জানতেন যে এই 15-20 দিন এই অবসাদটা থাকবে, তারপর আবার সেটা কেটে যাবে। এই যে একটা মানুষ বারে বারে অবসাদে ভুগে কি অসাধারণ ক্রিয়েটিভ, এটি মানুষকে জানানোর দরকার রয়েছে। মানুষ এতে মনোবল পাবে, মনে শক্তি পাবে, শান্তি পাবে, তারা একটা আস্থা পাবে। এটাই আমার একমাত্র উদ্দেশ্য ছিল। মনোবিদ ডক্টর হিরণময় সাহার স্ত্রী শ্রীমতী অলকা সাহা, আপনাকে নমস্কার আমাদের চ্যানেলে এবং আমাদের মিডিয়াতে। যে স্যার তো বহু সময়ের মধ্যে, উনি চিকিৎসক সময়ের মধ্যেও দেখছি প্রচুর বই লিখেছেন। এটা লিখতে গেলে একটা অনুপ্রাণিত হওয়া বা ইন্সপায়ার হওয়ার একটা দরকার থাকে। তো এই ব্যাপারে আপনার কতটা স্যারকে এই ব্যাপারে
শুনুন, আমাদের খুব খুব ছোটোবেলা থেকে দুজনের বন্ধুত্ব বিয়ে হয়। আমি এখানে দেখতাম ও চেম্বার থেকে এসে প্রথমে যখন প্র্যাকটিস শুরু করে, চেম্বার থেকে এসে আমাকে অনেক গল্প বলতো, এই অনেক হয়েছে, মানে পেশেন্টের গল্প। তখন আমার মনে হলো এগুলো আমি শুনলাম, এগুলো যদি সবাই জানে তাহলে জিনিসটা খুব ভালো হবে। তাই আমি বললাম, তুমি আমাকে না বলে তুমি এগুলো লেখো, আমি এদিকটা সামলাবো। আমি একটা স্কুলে চাকরিও করতাম, তখন টিউশন করতাম। যাই হোক, আমার ছেলে মেয়ে তখন খুবই ছোটোবেলা হয়েছে। যাই হোক, আমি বললাম তুমি লেখো, তোমার ছেলে মেয়ে দেখতে হবে না, তোমার কিচ্ছু দেখতে হবে না, সব আমি সামলাবো, তুমি শুধু এগুলো সব লিখে যাও। প্রথম বই যেটা, সেটাই ওই অবসাদ বোধহয় লেখা। তখন আমি ওকে শুধু ওই লেখা, পড়াশুনো, বিভিন্ন বই, ওকে ওই দিকেই ঠেলে দিলাম। আমি এই দিকটা সামলালাম, আমার শ্বশুর শাশুড়ি আনার যা হয় আর কি, মেয়েদের যা, আমি এই দিকটা সামলালাম। ওকে বললাম তুমি লিখে যাও, আমাকে না বলে তুমি লেখো, সবাই স্যার এই যে চেম্বার সেরে এসে রাত্রেবেলা বসে বসে বই লিখছেন, তাকে চিন্তা ভাবনা করতে হতো, তখন আপনার কি বোরিং লাগতো নাকি? না, কখনো বোরিং লাগতো না। ছেলে মেয়ের পড়াশুনো দেখার জন্য আমি কোনোদিন রিকোয়েস্ট করিনি। কোনো টিচার লাগবে কি লাগবে সব আমি দেখেছি, আমি কোনোদিন ওকে ডিস্টার্ব করিনি। ও ওর মতো লিখেছে, যখন টায়ার্ড হয়েছে, বুঝেছে অনেক রাত হয়েছে, এবার একটু তোমার রেস্ট দরকার। আমার কখনো এরকম ফিল হয়নি। তাহলে আমরা এইটা ধরে নেবো যে রামকৃষ্ণদেব যেমন সারদামণি ছাড়া রামকৃষ্ণ অত বড় উপরে তুলবেন না, সেটা না। আমার স্বপ্ন ছিল আমার হাজবেন্ড, আসলে শুনুন, আমরা তো ওই নিজেরা পছন্দ করে বিয়ে করেছি, তখন আমার মনের মধ্যে যে আমার স্বামী এমন জায়গায় যাবে যা মানে মানুষ তাকে চিনবে, বড় ভাববে। কেউ যেন বলে ভাবতে পারে না যে আমি পছন্দ করি সে হয়ে যায়। আর আমি ওকে সবসময় বড় দেখতে চাইছি, ও সবসময় বড় হোক, সবাই ওকে বলে। আজ আমার দাদা বউ যারা আছে, হ্যাঁ, সবাই 50 বছর আগে একটা ইন্টারকাস্ট ম্যারেজ একটা বিশালই বড় ছিল, এরা শাহ, আমরা চক্রবর্তী। তো সুতরাং কিন্তু আমার বাবা নিজে বলে গেছে যে ওকে বাবলি বলে ডাকতো, যে ওর মতো ছেলে আমি 100,000 চেষ্টা করে পেতাম না, এত ভালো ছেলে। তাহলে আপনি গর্বিত আপনার স্বামী? আমার স্বামীর জন্য আমি সবসময় গর্বিত, এবং আমি আরও গর্বিত, ওর যত নাম হবে আমি তত, ও যত সবাইকে করতে পারবে, নিজেকে প্রকাশিত করবে, ওর ভেতরে অনেক কিছু ছোটবেলা থেকে। মনোবিদ রবীন্দ্রনাথ, অভিমানী রবীন্দ্রনাথ সব তো হলো, হ্যাঁ, এরপর নিশ্চয়ই আপনার কাছে নিশ্চয়ই বলেছে যে কি বই হতে পারে পরবর্তীকালে, সেরকম কিছু? না সেমন এই তো এই বইটার জন্য এতদিন চেষ্টা করলো, বাইরেও গেলাম আমরা। এখন আস্তে আস্তে ভেবে আবার ঠিক করবো, আগেই এখনো ঠিক হয়নি, তবে চেষ্টা করবো। নামটা বলুন। আমার নাম অলকা সাহা। ধন্যবাদ। আপনাদের চোখ রাখুন বিশ্ববার্তা টিভিতেই, যার সততাই শেষ কথা।